কয়েকজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী 17 বিলিয়ন রুপির বদলে দেশের ঐতিহাসিক একটি পেইন্টিং চুরির পরিকল্পনা করে। তবে প্রথমবার তারা কাজটি করতে ব্যর্থ হয়। তারা আবারও পেইন্টিংটি চুরি করতে একটি ভয়ঙ্কর মিশনে নামে। এই গল্পে চুরির এমন এক মাস্টার প্ল্যান তুলে ধরা হয়েছে যা হয়তোবা আগে দেখেননি। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা পিকোকে দেখতে পাই। পিকো মনোযোগ দিয়ে একটি পেইন্টিং করছে। পিকো যে কোনো পেইন্টিং দেখে তা হুবহু নকল করতে পারে। এই পেইন্টিংটিও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক একটি পেইন্টিংয়ের নকল। শেষমেশ সে পেইন্টিংটিতে শিল্পীর সাইনটিও নকল করে দেয়। বুঝতেই পারছেন পেইন্টিং নকল করতে পিকো কতটা দক্ষ। পরের সিনে দেখা যায় পিকোর বানানো নকল পেইন্টিংটিকে নিলামে তোলা হয়েছে। পিকোর পেইন্টিংগুলো এতটাই নিখুঁত হয় যে তা আসল না নকল কেউ বুঝতেই পারে না। এই পেইন্টিংটিকে নিলামে তুলেছে দিনি ও ফরিদ। দিনি মূলত ফরিদের কাছ থেকে ঐতিহাসিক পেইন্টিংগুলো নকল করার কাজ নেয়। নিলামে আসা মিস্টার রবার্ট নামের এক ব্যক্তি এই পেইন্টিংটিকে 900 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিতে কিনে ফেলে। এদিকে পিকো জেলখানায় এসেছে। পিকোর বন্ধু জ্যাক তাকে ফোন করে বলে দিনি ক্রিপ্টোর মাধ্যমে 50 মিলিয়ন রুপি পাঠিয়েছে। মার্কেটে ক্রিপ্টোর দাম বাড়া পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই। আচ্ছা তুমি কি বলো? পিকো বলে আমার হাতে সময় নেই, কয়েকদিন পর কলেজের টিউশন ফি জমা দিতে হবে। এসব শুনে জ্যাক বলে আচ্ছা তাহলে আমি তোমাকে টাকা পাঠাচ্ছি। জ্যাক আইটি এক্সপার্ট, এর সাথে সাথে সে পিকোরও খুব ভালো বন্ধু। পিকো যে পেইন্টিংগুলো তৈরি করে জ্যাক সেগুলো বিক্রির ডিল করে থাকে। রাতে পিকো তার গার্লফ্রেন্ড সারাকে নিয়ে খাবার খেতে আসে। তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করছিল। হঠাৎ সেখানে জ্যাক আসে। সারা জ্যাককে একদম সহ্য করতে পারে না। সারা রাগ করে তার খাবারগুলো জ্যাককে দিয়ে দেয়। অবস্থা বেগতিক দেখে পিকো জ্যাককে নিয়ে বাসায় আসে। জ্যাক পিকোকে বলে আজকে তো জেলখানায় গিয়েছিলে, তোমার বাবার খবর কি? পিকোর বাবা ড্যানিয়েল ব্যাংক চুরির দায়ে জেল খাটছে। পিকো তার বাবাকে জেল থেকে বের করতে চায়, কিন্তু এর জন্য তার 2 বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপির দরকার। এসব শুনে জ্যাক বলে 2 বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি। এরপর সে পিকোকে একটি পেপার দিয়ে বলে দেখো দিনি তোমার পেইন্টিংটি 900 মিলিয়ন রুপিতে বিক্রি করেছে, আর আমাদের দিয়েছে কত? মাত্র 50 মিলিয়ন। তাই আমি ভাবছি আমরা পরবর্তী কাজের জন্য দিনির সাথে ভালোভাবে ডিল করব। পিকো এতে রাজি হয়, কারণ বাবাকে জেল থেকে বের করতে হলে তার অনেক টাকার দরকার। সিন শিফট হয় পুলিশ স্টেশনে। মীরা ইন্সপেক্টর রেজাকে এসে বলছে স্যার আবারও একটি নকল পেইন্টিংয়ের কেস এসেছে। রেজা বলে এই কয়েকদিনে 2টি নকল পেইন্টিংয়ের কেস আসলো। আমার মনে হয় কোনো চক্র এই কাজটি করছে। এরপর আমরা গোফার ও টুকটুক নামের 2 ভাইকে দেখতে পাই। তারা রাতে চুপি চুপি রেসিং করতে যাচ্ছে। মূলত এই গ্যারেজটি তাদের বাবার। বাবা ঘুমিয়ে পড়লে তারা রেসিং করতে বেরিয়ে পড়ে। আর এই গ্যারেজের পাশেই পিকো ভাড়া থাকে। এদিকে সারা বাসায় ফিরতেই তার দাদি বকবক শুরু করে। সারার দাদি ছাড়া আর কেউ নেই, তাই সে দাদির সাথেই থাকে। সারা লেখাপড়ার পাশাপাশি মার্শাল আর্ট চর্চা করে। সারার দাদি সারাকে সব সময় পিকোর থেকে দূরে থাকতে বলে। সেই সম্পর্ক মানতেই নারাজ। তবে সারা এসব কথা কানে নেয় না। অন্যদিকে গোফার ও টুকটুক বাজিতে রেসিং করছে। টুকটুক খুব ভালো ড্রাইভিং করে। বর্তমানে সে সবার সামনে। ফেলা গোফারকে বলে আমার মনে হয় টুকটুক জিতে যাবে। গোফার ফেলার কথায় তার কাছে থাকা সবগুলো টাকা রেসে লাগিয়ে দেয়। রেসের শেষের দিকে টুকটুকের গাড়িটি নষ্ট হয়ে যায়, যার ফলে তারা রেসে হেরে যায়। গোফার গাড়ি চেক করলে বুঝতে পারে গাড়ির পিস্টনে কোনো সমস্যা হয়েছিল। গোফার টুকটুককে বলে আমি ফেলার কথায় সব টাকা রেসে লাগিয়ে দিয়েছিলাম। 2 ভাই মূলত নতুন গ্যারেজ খোলার জন্য টাকাগুলো জমিয়েছিল। রেসে হেরে যাওয়ায় তাদের স্বপ্নই রয়ে গেল। পরদিন পিকো ও জ্যাক দিনির সাথে দেখা করতে মিউজিয়ামে আসে। জ্যাক দিনিকে বলে নতুন কাজ করার আগে আমরা তোমার সাথে ডিল পরিবর্তন করতে চাই। দিনি মুচকি হেসে বলে আমার সাথে এসো। দিনি দুজনকে এক পাশে নিয়ে বলে এবার তোমাদের রাদেনছালের ঐতিহাসিক পেইন্টিংটির কপি বানাতে হবে। এটা শুনে পিকো বলে আমি জেলে যেতে চাই না। দিনি বলে যদি পেইন্টিংটি নিখুঁতভাবে করে দিতে পারো তাহলে আমি তোমাদের 1 বিলিয়ন রুপি দেব। এটা শুনে জ্যাক বলে যদি তুমি 2 বিলিয়ন রুপি দাও তাহলে আমরা রাজি হতে পারি। শেষমেশ দিনি এতে রাজি হয়ে যায়। বাসায় ফিরে দুজন পেইন্টিং নিয়ে গবেষণা শুরু করে। রাদেনছালের পেইন্টিংটি ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী একটি পেইন্টিং। তবে এই পেইন্টিংটি বর্তমানে রাষ্ট্রপতির বাসভবনে রাখা আছে। পিকো কিভাবে আর্ট শুরু করবে তা বুঝতে পারছে না। জ্যাক বলে কালকে আমি অনলাইন থেকে পেইন্টিংটির সব ডাটা তোমাকে এনে দেব। পরদিন কলেজে সারা মার্শাল আর্ট প্র্যাকটিস করছে, আর পিকো বসে বসে তা দেখছিল। হঠাৎ জ্যাক এসে পিকোকে পেইন্টিংটির সব ইনফরমেশন দেয়। জ্যাক বলে আমি সার্ভার ভেঙে ইনফরমেশন বের করেছি, বাকিটা তোমার কাজ। রাতে বাসায় ফেরার সময় পিকো সারাকে বলে সামনের 1 সপ্তাহ তোমার সাথে আমার দেখা হবে না। সারা বলে তুমি কি 1 সপ্তাহের জন্য কোথাও চলে যাবে? পিকো বলে না, আমি ফাইনাল প্রজেক্ট নিয়ে কাজ করব।
বাসায় ফিরেই পিকো পেইন্টিংয়ের কাজ শুরু করে দেয়। সে পেইন্টিংটিতে আস্তে আস্তে মানুষের অবয়ব তৈরি করছে আর জ্যাক একটি হিটার বানাচ্ছে। রাদেনসালের পেইন্টিংটি অনেক পুরনো, তাই পেইন্টিংটিতে অনেক ভাঁজ পড়েছে। পিকোকেও তার পেইন্টিংটিতে আসল পেইন্টিংটির মতো ভাঁজ ফেলাতে হবে, এজন্য একটি হিটারের প্রয়োজন। তবে জ্যাক অনেক চেষ্টার পরও হিটারটি বানাতে পারে না। মন খারাপ করে দুজন বাইরে আসে। এদিকে গোফার ও টুকটুক রাতে চুপি চুপি রেসে যাচ্ছে। জ্যাক গোফারকে গিয়ে বলে আমাদের একটা সাহায্য করতে হবে। এরপর গোফার ও টুকটুক অনেকগুলো ব্যাটারি এনে একটি হিটার তৈরি করে ফেলে। এটা দেখে পিকো একটু স্বস্তি পায়। পিকো পেইন্টিংটির কাজ শেষ করে তা হিটারের উপরে রাখে। কয়েক ঘন্টা পর জ্যাক ও পিকো এসে দেখতে পায় পেইন্টিংটিতে হুবহু রাদেনসালের পেইন্টিংয়ের মতো ভাঁজ পড়েছে আর দেখতেও বেশ পুরনো লাগছে। দুজন অনেক খুশি হয়, কারণ তারা এক প্রকার অসাধ্য সাধন করেছে। হঠাৎ সারা তাদের রুমে আসে। সারা পিকোকে বলে, আচ্ছা এই তোমার কাজ, আমাকে সময় না দিয়ে তুমি বন্ধুর সাথে মজা করছো? পিকো বলে, সারা, বাবাকে জেল থেকে বের করতে হলে আমার 2 বিলিয়ন রুপির দরকার। জ্যাক ছাড়া আমাকে কেউই সাহায্য করেনি। জ্যাক আমাকে রাদেনসালের পেইন্টিংয়ের কপি করার কাজ দিয়েছে, যার বিনিময়ে আমি 2 বিলিয়ন রুপি পাবো। সারা সব বুঝতে পেরে পিকোকে সরি বলে। এসবের মাঝে জ্যাক বলে, আর 1 ঘন্টার মাঝে পেইন্টিংটি দিনির কাছে পৌঁছাতে হবে, তাই আমাদের যাওয়া দরকার। সারা বলে, আমিও তোমাদের সাথে যাব। এরপর তারা পেইন্টিংটি নিয়ে দিনির সাথে দেখা করতে যায়। দিনি সারাকে দেখে বলে, একে তো আগে কখনো দেখিনি। পিকো বলে, ও একজন আর্টিস্ট, আমাদের সাথেই কাজ করে। এরপর তারা দিনিকে পেইন্টিংটি দেখায়। দিনি পেইন্টিং চেক করে বলে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। একটু পর দিনির গাড়ি থেকে ফরিদ নেমে আসে। ফরিদ পেইন্টিং দেখে বলে, এটা দেখতে হুবহু আমার পুরাতন অফিসের পেইন্টিংটির মতো। মূলত ফরিদ অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি। ফরিদকে দেখে সবাই অবাক হয়ে যায়। ফরিদ সবাইকে বলে, আমার কাছে তোমাদের জন্য বড় একটি অফার আছে, আর কাজটি করলে তোমরা 17 বিলিয়ন রুপি পাবে। তোমাদেরকে প্রেসিডেন্টের বাসভবনে থাকা পেইন্টিংটির সাথে এই পেইন্টিংটি বদলাতে হবে। জ্যাক বলে, প্রেসিডেন্টের বাসভবনের পেইন্টিংটি সরানো আমাদের পক্ষে সম্ভব না। ফরিদ বলে, কাজটা রিস্কি, তাই আমি তোমাদের 17 বিলিয়ন রুপি দিচ্ছি। পিকো বলে, স্যার আমরা স্টুডেন্ট, এত বড় কাজ আমরা করতে পারবো না। আপনি পেইন্টিংয়ের জন্য আমাদের 2 বিলিয়ন রুপি দিন, আমরা চলে যাব। এসব শুনে ফরিদ পিকুর বাবা ড্যানিয়েলকে দেখিয়ে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার লোকজন তোমার বাবাকে মেরে ফেলবে। এটা শুনে পিকো একদম অবাক হয়ে যায়। ফরিদ বলতে শুরু করে, কয়েকদিন পর রাষ্ট্রপতির বাসভবন থেকে পেইন্টিংটি মিউজিয়ামে নিয়ে যাওয়া হবে, আর রাস্তায় তোমরা পেইন্টিংটি বদল করবে। এরপর ফরিদ তাদের 50 মিলিয়ন রুপি দিয়ে চলে যায়। বাসায় ফিরে তারা বুঝতে পারছে না কি করবে। পিকো কাজটি করতে রাজি হয়, কারণ বাবাকে বাঁচাতে হলে এর বিকল্প নেই। এরপর তারা প্ল্যানিং শুরু করে। তারা ঘাটাঘাটি করে জানতে পারে একটা লজিস্টিক কোম্পানি 12 বছর ধরে পেইন্টিং ট্রান্সফারের কাজ করছে। এরপর তারা অনলাইন থেকে জানতে পারে কোম্পানিটির নাম সেনুপাতি এক্সপ্রেস। জ্যাক এই কোম্পানির ডিটেলস কালেক্ট করতে শুরু করে। এরপর জ্যাক ম্যাপ থেকে একটি রোড সিলেক্ট করে। মূলত এই জায়গায় ট্রাফিক জ্যাম পড়ে। জ্যাক সবাইকে বলে, এই পয়েন্টে আমরা কাজটি সম্পন্ন করব, তবে আমাদের খুব ভালো একজন ড্রাইভার আর একজন মেকানিক প্রয়োজন। পিকো দৌড়ে গিয়ে গোফার ও টুকটুককে ডেকে আনে। সে তাদের দুজনকে বলে, আমাদের সাথে কাজ করলে তোমরা 3 বিলিয়ন রুপি পাবে। এটা শুনে গোফার টুকটুককে বলে, ওয়াও, আমরা তাহলে নতুন গ্যারেজ করতে পারবো। পিকো বলে, আমাদের সেনুপাতি এক্সপ্রেস থেকে একটি পেইন্টিং চুরি করতে হবে, তবে এই কোম্পানির ইনফরমেশন অনলাইনে পাওয়া যাচ্ছে না। জ্যাক বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। সিন শিফট হলে দেখা যায় সবাই টয় গান নিয়ে সেনুপাতি এক্সপ্রেসের অফিসে এসেছে। মূলত তাদের জানতে হবে কোন গাড়িটি পেইন্টিং বহন করবে, গাড়ির ড্রাইভারকে, আর সময়টা কখন। সবাই ইনফরমেশন চুরি করতে অফিসের ভেতরে যায়। যে যেভাবে পারছে ইনফরমেশন কালেক্ট করছে। হঠাৎ সিকিউরিটি গার্ড তাদের দেখে ফেলে। সারা মার্শাল আর্ট জানে, তাই সে খুব সহজেই গার্ডদের ঘায়েল করে। এরপর সবাই অফিস থেকে পালিয়ে আসে। বাসায় ফিরে পিকো বলে, আমাদের আরও একজন দরকার, যে কাজগুলো সহজ করে দিতে পারবে। জ্যাক বলে, আমার পরিচিত একজন আছে, সে ধনী পরিবারের, তবে তার ক্রিমিনাল সেন্স অনেক ভালো। তার টাকার প্রয়োজন নেই, সে শুধু থ্রিলার অ্যাডভেঞ্চার খুঁজে। এরপর জ্যাক গিয়ে ফেলার সাথে দেখা করে। ফেলা মূলত বেটিং করছিল। জ্যাক ফেলাকে বুঝিয়ে তাদের বাসায় আনে। ফেলাকে দেখে গোফার ও টুকটুক কাজ ছেড়ে চলে যেতে চায়, কারণ ফেলার জন্যই তারা বাজিতে হেরেছিল। পিকো গোফার ও টুকটুককে বলে, তোমাদের পার্সোনাল ম্যাটার নিয়ে ঝগড়া করো না, এই কাজটি শেষ করতে হলে আমাদের ফেলার প্রয়োজন। এরপর তারা ফেলাকে প্ল্যান বলতে শুরু করে। পিকো বলে, পেইন্টিংটি ডেলিভারির সময় বদলাতে হবে। এটা শুনে ফেলা বলে, তোমাদের কাছে কি কোম্পানিটির সম্বন্ধে তথ্য আছে? পিকো বলে, আমরা তথ্য আনতে গিয়েছিলাম, কিন্তু গার্ড দেখে ফেলায় তা সম্ভব হয়নি। ফেলা বলে, কোম্পানির 2 জন স্টাফ দরকার, মূলত যাদের কাছ থেকে আমরা তথ্য নিতে পারবো। আমি ভাবছি গোফার টুকটুককে এই কোম্পানিতে জয়েন করাবো।
তাহলে কাজটা অনেক সহজ হবে। এটা শুনে পিকো নকল সার্টিফিকেট বানাতে শুরু করে। পরদিন ফেলা তার পরিচিত লোকের মাধ্যমে দুজনকে কোম্পানিতে পাঠায়, আর তারা ড্রাইভার হিসেবে কোম্পানিতে জব পেয়ে যায়। কয়েকদিন পর গোপার ও টুকটুক কোম্পানির একটি গাড়ি নিয়ে তাদের গ্যারেজে আসে। পিকো কোম্পানির গাড়িটির মতো হুবহু একটি গাড়ি ডিজাইন করে। মূলত তারা গাড়ি দুটি অদল বদল করে পেন্টিংটি চুরি করবে। কয়েকদিন অফিসে যাওয়ার পর টুকটুক জানতে পারে কোন ড্রাইভার পেন্টিং ট্রান্সফারের দায়িত্বে আছে। এরপর থেকেই টুকটুক সব সময় তাকে ফলো করে। একদিন ড্রাইভারটি টুকটুকের সামনে বলে, আমি আমার পরিবারকে প্রমিস করেছিলাম এবছর তাদেরকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু পেন্টিং ট্রান্সফারের দায়িত্ব পাওয়ায় তার হলো না। এটা শুনে টুকটুক বলে, আমার কাছে বালিতে ভ্যাকেশনে যাওয়ার জন্য একটি ডিসকাউন্ট কার্ড আছে। আমি নতুন জয়েন করেছি, তাই ছুটি পাবো না। তুমি চাইলে কার্ডটি নিতে পারো, আর তোমার বদলে আমি কাজটি করে দেব। এটা শুনে ড্রাইভার অনেক খুশি হয়। একটু পর গোফার ও টুকটুক গ্যারেজে আসে। টুকটুক সবাইকে জানায়, ভাইলোক, পেন্টিং ডেলিভারির কাজটি আমি আর গোফার পেয়ে গিয়েছি। এটা শুনে সবাই অনেক খুশি হয়, কারণ তারা এটাই চাচ্ছিল। একটু পর পিকো গোফার ও টুকটুককে তার ডিজাইন করা নকল গাড়িটি দেখায়। গাড়িটি দেখে গোফার ও টুকটুক একদম অবাক হয়ে যায়। এরপর তারা সবাই মিলে গাড়ির ইঞ্জিনের নাম্বারটি পরিবর্তন করে ফেলে। মোটামুটি তাদের সব কাজ শেষ। সেনুপাতি এক্সপ্রেসের পাশাপাশি এই পেন্টিং ট্রান্সফারের জন্য স্পেশাল অফিসার হিসেবে মীরা ও রেজাকে নিয়োগ করা হয়েছে। মূলত পেন্টিংটি মিউজিয়ামে নিয়ে যাওয়া পর্যন্ত তারা তদারকি করবে। পরদিন কয়েকজন লোক এসে রাষ্ট্রপতির বাসভবন থেকে পেন্টিংটি বের করে। গোফার ও টুকটুক পেন্টিংটি বুঝে নিয়ে মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা দেয়। জ্যাক তাদের টার্গেটের একটু সামনে দাঁড়িয়ে সবাইকে ডিরেকশন দিচ্ছে। অন্যদিকে পিকো ও সারা নকল গাড়িটি নিয়ে তাদের লোকেশনে যাচ্ছে। তারা মূলত একটি টানেলের ভিতরেই কাজটি সম্পন্ন করবে। ফেলা একটি গাড়ি নিয়ে টানেলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে সবাইকে বলতে শুরু করে হঠাৎ তার গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে। মূলত ফেলা টানেলের সামনে জ্যাম লাগানোর জন্য এই কাজটি করেছে। এদিকে গোফার ও টুকটুক গাড়ি নিয়ে টানেলে প্রবেশ করেছে, আর তাদের পিছেই পিকো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার শুধু তাদের পজিশন চেঞ্জ করতে হবে। পিকো গাড়ি নিয়ে একটু সামনে যেতেই পুলিশের গাড়ি এসে তার গাড়িতে ধাক্কা দেয়। এটা জানতে পেরে জ্যাক সবাইকে পালাতে বলে, কারণ তারা ধরা পড়ে গিয়েছে। জ্যাক কোনো মতে ফেলাকে নিয়ে পালিয়ে যায়। এদিকে পিকো ও টুকটুক তাদের গাড়ি নিয়ে পালাতে শুরু করে। রাস্তায় হঠাৎ পুলিশের গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। পিকো সারাকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু টুকটুক শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যায়। মিশন ফেল হওয়ায় সবার মন খারাপ, তারা বুঝতে পারছে না কি করবে। অন্যদিকে থানায় টুকটুককে জিজ্ঞেস করা হলে টুকটুক কোনো উত্তরই দেয় না। মীরাকে ইনভেস্টিগেশন রুম থেকে ডাকা হয়, কারণ দুটি ট্রাক থেকে তারা একই রকমের দুটি পেন্টিং পেয়েছে। কোনটা আসল কোনটা নকল কেউই বুঝতে পারছে না। রেজা সবাইকে বলে, কালকে আমরা মিউজিয়ামে একটি লেটার পাঠাবো, যাতে পেন্টিং এক্সপার্ট এসে আসল পেন্টিংটি মিউজিয়ামে নিয়ে যায়। একটু পরেই থানায় দিনি আসে। সে রেজা ও মীরাকে বলে, আমাকে মিউজিয়াম থেকে পাঠানো হয়েছে। এরপর দিনিকে পেন্টিং দুটি দেখানো হয়। দিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটি পেন্টিং সিলেক্ট করে বলে, এটা আসল পেন্টিং, আপনারা দ্রুত পেন্টিংটি মিউজিয়ামে পৌঁছানোর ব্যবস্থা করুন, আর ফেক পেন্টিংটি ভালোভাবে ডিসপোজের ব্যবস্থা করতে হবে। মীরা ও রেজা দিনির কথা মতো পেন্টিং দুটি মিউজিয়ামে পৌঁছানোর ব্যবস্থা করে। কয়েকদিন পর পেন্টিংটি মিউজিয়ামে উন্মুক্ত করা হলে পিকো রাদেনসালের পেন্টিংটি দেখতে মিউজিয়ামে যায়। পিকো পেন্টিংটি দেখে অবাক হয়ে যায়, কারণ এই পেন্টিংটি সে বানিয়েছিল, মানে এটি নকল পেন্টিং। অন্যদিকে দিনি এক্স প্রেসিডেন্ট ফরিদের বাসায় আসল পেন্টিংটি নিয়ে এসেছে। পেন্টিং পেয়ে ফরিদ অনেক খুশি হয়ে যায়, আর দিনিকে বলে, খুব দ্রুত তোমার টাকা পেয়ে যাবে। সবাই আবারও গ্যারেজে আসে। তারা একে অপরের সাথে ঝগড়া শুরু করে। পিকো সবাইকে জানায় মিউজিয়ামে নকল পেন্টিং রাখা হয়েছে। হঠাৎ টুকটুক রুমে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে সে কিভাবে ছাড়া পেল। টুকটুক সবাইকে বলে, পেন্টিং দুটি পাওয়া গিয়েছে, আর কোম্পানির ড্রাইভিং লিস্টেও আমার নাম রয়েছে, তাই আমাকে তারা ছেড়ে দিয়েছে। বেশ কয়েকদিন পর সবাই একত্রিত হতে পেরে অনেক খুশি হয়। পিকো সবাইকে বলে, ফরিদ আমাদেরকে সাধারণ স্টুডেন্ট ভেবে ধোঁকা দিয়েছে, তবে আমরা তাকে উচিত শিক্ষা দেব। অন্যদিকে ড্যানিয়েল তার এক বন্ধুর সাহায্যে জেল থেকে কয়েকদিনের জন্য বেরিয়ে আসে। মূলত তাকে রাদেনসালের পেন্টিংটি চুরি করতে হবে। সে যদি পেন্টিংটি চুরি করতে পারে তাহলে সে জেল থেকে ছাড়াও পাবে। গ্যারেজে সবাই মিলে ফরিদের বাসা থেকে আসল পেন্টিংটি চুরি করার প্ল্যান করছে। কয়েকদিন পরে ফরিদের বাসায় একটি অনুষ্ঠান রাখা হয়েছে। জ্যাক সবাইকে বলে, ফরিদের রামা নামের একটি ছেলে আছে। ফরিদ রামাকে তার পলিটিক্যাল পজিশন দিতে চায়। পিকো বলে, আমার তথ্য মতে সে পাক্কা প্লে বয়। আমরা সারাকে রামার কাছে পাঠাবো, কারণ রামাকে পটাতে পারলে আমাদের মিশনের 50% কাজ হয়ে যাবে। পরদিন সারা একটি বারে গিয়ে রামার সাথে দেখা করে। প্রথম দেখায় রামা ক্রাশ খেয়ে যায়। মোটামুটি তারা রামাকে কন্ট্রোলে নিতে পেরেছে। তারা এবার বাড়ির ভেতরে যাওয়ার প্ল্যান শুরু করে। জ্যাক বলে, আমাদের প্রথমেই বাড়ির সিকিউরিটির কন্ট্রোল নিতে হবে।
কিন্তু তারা ভেতরে কিভাবে যাবে? পরদিন ফেলা তার মার সাথে দেখা করে। ফেলার মা অনেক বড় বিজনেসম্যান। সে তার মার কাছ থেকে ফরিদের অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ নিয়ে নেয়। এর ফলে তারা ফরিদের বাড়ির প্রতিটি রুমের ইনফরমেশন পেয়ে যায়। শেষমেশ তারা সার্ভার রুম পর্যন্ত যাওয়ার অ্যাক্সেস পেয়ে গেল। গোফার ও টুকটুক একটি বক্স তৈরি করছে, যেটা দেখতে একটা সাউন্ড বক্সের মতো হবে। মূলত এটার ভেতরে করেই জ্যাক ও পিকোকে সার্ভার রুমে নিয়ে যাওয়া হবে। ফেলা যেহেতু ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে, তাই এই মিশন ফেলাই লিড দেবে। তাদের প্ল্যান মাফিক সব শেষ, এখন তাদের পেইন্টিং নিয়ে বাইরে আসতে হবে। জ্যাক বলে, পেইন্টিং নিয়ে বাইরে আসার সময় পরিবেশটা একটু এলোমেলো হতে হবে, না হলে আমরা ধরা পড়ে যাব। এটা শুনে গফার একটি ফগ মেশিন বানাতে শুরু করে। মূলত এই মেশিনটি ধোঁয়া উৎপন্ন করবে। কাজ শেষে গোফার যখন মেশিনটি অ্যাক্টিভ করবে, মেশিনটি থেকে প্রচুর ধোঁয়া উৎপন্ন হবে আর এর ফলে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে। ফায়ার অ্যালার্ম শুনেই সবাই ছোটাছুটি করবে। তখন তারা পেইন্টিং নিয়ে বাইরে আসবে। এই ছিল তাদের পেইন্টিং নিয়ে বাইরে আসার প্ল্যানিং। কয়েকদিন পর ফরিদের বাসায় অনুষ্ঠান শুরু হয়। সবাই প্ল্যান মতো বাসায় প্রবেশ করে। ফেলা সবার উপরে নজর রাখছে। এদিকে জ্যাক ও পিকো সার্ভার রুমে গিয়ে সিকিউরিটি সিস্টেম তাদের কন্ট্রোলে নেয় আর সিসি ক্যামেরাগুলোও হ্যাক করে ফেলে। অন্যদিকে ড্যানিয়েল মেকআপ নিয়ে নিজের চেহারা পাল্টাচ্ছে। মূলত সেও পেইন্টিং চুরি করতে এসেছে। একটু পর জ্যাক ও পিকো ফরিদের রুমে যায়। এই রুমেই পেইন্টিংটি রয়েছে। তারা খুঁজতে খুঁজতে পেইন্টিংটি পেয়ে যায়। তবে এই রুমে আরও একটি নকল পেইন্টিং রয়েছে। জ্যাক সবাইকে জানায় তারা পেইন্টিংটি পেয়ে গিয়েছে। অন্যদিকে গোফার ও টুকটুক মেশিনটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা এটা কোথায় সেট করবে বুঝতে পারছে না। ফেলা এসে তাদেরকে একটি লোকেশন বলে দেয়। এরপর তারা লোকেশন মতো মেশিনটি সেট করে। এদিকে জ্যাক ও পিকো পেইন্টিংটি প্যাকেজিং করছে। হঠাৎ পিকো রুমে রাখা নকল পেইন্টিংটির কাছে যেতে শুরু করে। জ্যাক তাকে থামিয়ে বলে, দ্রুত প্যাকেজিং শেষ করো। একটু পরেই বাড়িতে প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। ফেলা এসে সারাকে সব ইনফর্ম করে। মূলত সারা রামাকে চোখে চোখে রাখছে। হঠাৎ ফরিদের রুমে এক লোক আসে। জ্যাক ও পিকো কোনো মতো লুকিয়ে পড়ে। লোকটি কিছু একটা নিয়ে চলে যায়। তবে যাওয়ার সময় সে দরজাটি বাইরে দিয়ে লক করে যায়। এটা দেখে জ্যাক গোফারকে বলে, দরজা বাইরে থেকে বন্ধ করা হয়েছে, কিছু একটা করো। গোফার বলে, তোমরা চিন্তা করো না, আমি মেশিনটি ছেড়ে দিয়ে তোমাদের কাছে যাব। কিন্তু মজার ব্যাপার হলো তারা মেশিনটি স্টার্ট করে, তবে এটা থেকে কোনো ধোঁয়া বের হয় না। ফেলা বাইরে গিয়ে গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। এসব শুনে ফেলা সবাইকে বলে, আমি একটা সলিউশন বের করছি। ফেলা দৌড়ে সারার কাছে গিয়ে বলে, গফারের মেশিনটি কাজ করছে না, এখন তোমাকে কিছু একটা করতে হবে যাতে প্রোগ্রামে গোলযোগ সৃষ্টি হয়। এটা শুনে সারা রামার কাছে যায়। রামা সারাকে কাছে পেয়ে টাচ করতে শুরু করে। সারা তো এটাই চাচ্ছিল। সারা এবার রামাকে লম্পট বলে মারতে শুরু করে। এটা দেখে গার্ডরা সারাকে মারতে আসে। তবে সারা মার্শাল আর্ট জানে। সে একাই গার্ডদের তুলোধুনো করে। এসবের কারণে পুরো বাসায় গোলযোগ সৃষ্টি হয়। এদিকে গোফার রেগে গিয়ে তার মেশিনটিতে লাথি দিতে শুরু করে। এক পর্যায়ে মেশিনটি থেকে ধোঁয়া বের হয় আর ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। বাড়ির সবাই আগুনের ভয়ে পালাতে শুরু করে। এই ভিড়ের মাঝেই জ্যাক ও পিকো কোনো মতে পেইন্টিংটি বাইরে আনে আর গাড়িতে তুলে পালাতে শুরু করে। অন্যদিকে ফেলা সবাইকে নিয়ে আরেকটি গাড়িতে করে রওনা দেয়। জ্যাক ফেলাকে ফোন করে একটি লোকেশনে মিট করতে বলে। হঠাৎ একটি কার তাদের গাড়ির সামনে আসে। তারা বুঝতে পারছে না এসব কি হচ্ছে। কার থেকে দুজন রবার এসে জ্যাক ও পিকোকে মারতে শুরু করে। মূলত তারাও পেইন্টিংটি চুরি করতে এসেছে। মারামারির এক পর্যায়ে একজন রবারের মাস্ক খুলে যায় আর এই লোকটি হচ্ছে পিকোর বাবা ড্যানিয়েল। ড্যানিয়েল পিকোদের পেইন্টিং চুরি করতে দেখেছিল। এরপর সে চুপচাপ তাদের পিছু করে আর শেষমেশ তাদেরকে ধরে ফেলেছে। পিকো তার বাবাকে দেখে অবাক হয়ে বলে, বাবা তুমি এসব কি করছো? ড্যানিয়েল বলে, আমার এই পেইন্টিংয়ের দরকার, কারণ এটা ছাড়া আমি জেল থেকে ছাড়া পাবো না। ড্যানিয়েল স্বার্থপরের মতো ছেলের কাছ থেকে পেইন্টিংটি নিয়ে চলে যায়। কিন্তু সে জানতো না পিকো তাকে ছাড়ানোর জন্যই পেইন্টিংটি চুরি করেছিল। একটু পরে সবাই এসে জ্যাক ও পিকোকে গাড়িতে করে নিয়ে যায়। গাড়িতে সবাই মন খারাপ করে বসে আছে, কারণ আবারও তাদের মিশন ফেল হয়েছে। ফেলা জ্যাককে ইশারা করে আর জ্যাক গিয়ে পেইন্টিংয়ের বক্স খোলে। বাকিরা পেইন্টিংটি দেখে চমকে যায়। অন্যদিকে ড্যানিয়েলের খটকা লাগে। সে দৌড়ে গিয়ে পেইন্টিং চেক করলে দেখতে পায় এটা রাদেনসালের পেইন্টিং নয়। পেইন্টিং প্যাকেট করার সময় তারা দুটি পেইন্টিংই বাইরে এনেছিল। রাদেনসালের পেইন্টিংটি তারা ফেলাদের গাড়িতে তুলে দেয় আর নকল পেইন্টিংটি তাদের সাথে করে নিয়ে যায়। পিকো জানতো কেউ না কেউ তাদের পিছু করবে। ফরিদ বেচারার কষ্টের সীমা নেই। সে অনেক চেষ্টার পর পেইন্টিংটি পেয়েছিল, তবে বেশি দিন তার কাছে রাখতে পারল না। একটু পর দিনি জ্যাককে ফোন করে বলে, আমি তোমাকে আর পিকোকে পেইন্টিংটি বাইরে নিয়ে যেতে দেখেছিলাম। এটা শুনে সবাই অনেক ভয় পায়। তবে দিনি বলে, তোমাদের জন্য আমার কাছে একটা অফার আছে। একজন বায়ার পেইন্টিংটি কিনতে চায় আর এর বদলে আমরা $10 মিলিয়ন পাবো। এটা শুনে সবাই এবার অবাক হয়ে যায়,
কারণ $10 মিলিয়ন মানে তা ইন্দোনেশিয়ান রুপিতে প্রায় 120 বিলিয়ন রুপি। সবাই এই ডিলে রাজি হয়ে যায়, কারণ তারা স্বপ্নেও কল্পনা করেনি এই পেইন্টিংয়ের বদলে তারা এতগুলো রুপি পাবে। অন্যদিকে পুলিশ অফিসার মীরা ইনভেস্টিগেশন করতে করতে তাদের গ্যারেজে আসে আর চুরির সব তথ্য পেয়ে যায়। আর এর সাথে সাথেই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।